আর এই দিল্লির কথা তাদের এই জন্য বলতে হবে, কারণ এরা তো এখন সূরা পড়া বাদ দিছে, এটা তো জানেন। জামাত ইসলাম এখন মসজিদে সূরা কালাম হাদিস এগুলো পড়া বাদ দিছে, বন্দুকের ট্রেনিং দেয়। তো এখন নয়া সূরা তো বানাইতে হবে। কেবল তো দিল্লির নাম নিছে, কয়দিন পরে দিল্লি নাম একটা নয়া সূরা হবে, দেখতে পারবেন যে সূরা দিল্লি। কারণ এটা তো করলে বিরাট সোয়াব। কারণ ওই অন্যান্য সূরা যে 144টা আছে, এটা পড়লে তো সোয়াব পাবেন কিয়ামতের পরে, তো বেহেশত দুজক যেটাকে একটা মিলবে। কিন্তু এই দিল্লি দিল্লি যদি আপনি সূরাটা তেলাওয়াত করেন, তাহলে দেশে লাভ হয়, সংসদে যাওয়া যায়। শিক্ষা ব্যবস্থাটাও নাকি ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের স্বার্থে আমাদের গত ফ্যাসিস্ট, তাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার নষ্ট করে দিয়ে গেছে। আমি দুইখান কথা কইতেছে, আজকে নিউজ আছে যে প্রথম পত্র পরীক্ষা নাকি দ্বিতীয় পত্রের কোশ্চেন দিল। এটাও কি ভারত আর শেখ হাসিনা করে গেল? প্রশ্নপত্রটাও কি উল্টা করে দিল? এটাই শুধু বলা বাদ রাখছে। শুনেন, কয়েকদিন পরে বলবে যে বাংলাদেশের যত পেট খারাপ হবে সব ভারতের দোষ আর শেখ হাসিনার দোষ। ডায়রিয়া হবে বলবে শেখ হাসিনার ভারতের দোষ। গ্যাস্ট্রিক হবে, আলসার হবে বলবে সব ভারতের দোষ। কয়েকদিন এদের ছাড়া তো আর ব্যবসা নেই ভাই। তাদের দিল্লির যে চকলেট বেচা, এই বছরই শেষ। আর কোনোদিন ভারত দিল্লি এই ব্যবসা করা যাবে না। কারণ এতদিন কিন্তু আমেরিকার বিরুদ্ধে চকলেট বেঁচে আসছে জামাত। সেই জামাত কি বলছে? যে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু। মাশাআল্লাহ, আগামীতে বলে ফেলবে এরাই যে ভারত তাদের পরীক্ষিত বন্ধু। শেখ ফরিদ, আবারও দিল্লির রাজনীতি আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধানমন্ত্রী সংসদে একটা বক্তব্য দিয়েছিলেন শেষ দিনে, অধিবেশনের শেষ দিনে 15 জুলাই। তিনি সরাসরি দায়ী করেছেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একটা দেশকে সুবিধা দেওয়ার জন্য, বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। ইঙ্গিতটা তিনি দিল্লির দিকেই করেছেন বা ভারতের দিকেই করেছেন। আজকে গোলাম পরোয়ার বলছেন দিল্লিতেই রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল তো আমরা জানি 2 বছর ধরে রিমোট কন্ট্রোল এই বেন ক্রিস্টেনসনের কাছে। এখন বেন ক্রিস্টেনসন আসছেন, তার আগে এই হাস ছিল, তার মাঝখানে আরেকজন ছিল ভারপ্রাপ্ত, অর্থাৎ আমেরিকার হাতে। তো এখন আমরা আসলে এখনো দিল্লি নিয়ে তারা চিৎকার চেঁচামেচি করছেন, কারণটা কি? আবারও দিল্লির দিকে কেন? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের প্রিয় আলোচক রয়েছেন দুইজন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, সালাম এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আমাদের বিজ্ঞ আলোচক একটা কথা বলেছেন যে তিনি শুনেছিলেন যে তারা খালেদা জিয়া বলেছিলেন, আমারও মনে আছে, তিনি বলেছিলেন যে উলুধ্বনি শোনা যাবে যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে। তো উলুধ্বনি শোনা যায় নাই এখনো, বরং 560টা মসজিদ হয়েছে। আপনি বললেন এটা সত্য। আরেকটা জিনিস হয়তো আপনি ভুলে গেছেন, আরেকটা জিনিস শোনা গেছে মসজিদে, সে হলো ডিজে গান বাজছে কালকে জয়পুরহাটে। মাশাল্লাহ, এত খারাপ হয় না, উলুধ্বনি না বাজলেও ডিজে গান বাজছে কালকে, আমরা দেখেছি মসজিদের মাইকে। জি, মসজিদের মাইকে। মাশাল্লাহ, এখন ইসলামও খতরে যায় নাই, বাংলাদেশও খতরে মে যায় নাই। যাই হোক, তারা উলুধ্বনির জন্য খুব চিন্তিত ছিল, তাদের আমলে মোটামুটি গান বাজতেছে, এটা মনে করাই দেওয়ার জন্য বললাম। এবার আসি দিল্লি প্রসঙ্গ। শুনেন, দিল্লিকে নিয়ে যদি কথা না বলে তাহলে এদের আছেটা কি? আমাদের ডক্টর সাহেব তো বললেন যে এদের তো কোনো উন্নয়ন নাই, তো কাম না থাকলে তো একটা কিছু করতে হবে, খই বাজতে হবে। তো খই বাজাও তো একটা কাজ। খই বাজলেও তো যে নানি বাড়ি মামার বাড়ি যায় দেখতাম, মামার বাড়ি গেলে দেখতাম খই বাজতো যখন কোনো বাড়িতে কাজ থাকতো না। কিন্তু খই বাজারও একটা আসলে কাজ। খইগুলো থাকতো, ওইগুলো পরে আত্মীয় স্বজন ভাইগনারা নাতি পুতিরা খাইতো, আমরা যা খাইতাম, সবাই গ্রামের সবাই করে। কাঁঠাল দিয়ে খই দিয়ে খাবো, ভাইগনারা আসবে, নাতি পুতিরা আসবে, তাই না? তো খই ভাজাও একটা কাম। তো আওয়ামী লীগ যা করে গেছে, এদের তো আর করার কিছুই নাই। বরং এদের খই বাজার যে কাজ, সেটাও তো তাদের নাই, তারা খই বাজতে জানেও না। তো যেহেতু জানে না, যেহেতু তারা কোনো উন্নয়ন করে নাই, একটা কিছু তো বলতে হবে। তাই আপনি যেটা বললেন, যদি কথাটা রিপিট হচ্ছে, তিনি পদ্মা ব্রিজের উপর দিয়ে যাইতে পারেন নাই বলে সাইফুল বাতেন টিটু একটা সুন্দর কথা বলছে। তার যে একটা বিড়াল আছে না, ওই যে বিড়াল জেবু, বিড়ালে নাকি তার চোখে পেশাব করে দিছিল ওই সময়, তাই সে আর চোখে দেখতে পারে না। কারণ বিড়ালে পেশাব করলে তো মানুষ কিছুক্ষণ, বেশ 2-4 ঘন্টা চোখে দেখতে পারেন। তো এটা তার দোষ দিয়েন না, উনি ওই পদ্মা ব্রিজের উপরে যাওয়ার আগে জেবু নামের তার যে বিড়াল, তার চোখে পেশাব করে দিছিল। এটা আমার কথা না, রাগ করবেন না। সাইফুল বাতন টিটু ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন থেকে বলছে, আমি বলি নাই। তো যাই হোক, তো তার চোখে দেখে নাই। তো আমি ওর থেকে বলছি, তার 2টা ডাক্তার আছে, একটা হলো নিজের ঘরে, আর একটা হলো সংসদে। সংসদে আমাদের ডাক্তার আছেন যিনি জীবনে রুগী দেখছেন কিনা কেউ জানে না। ওই যে কি টাটকা বলি নাকি টাটকা শয়তান সাদা শকুন শফিক সাহেব আছে, তার কাছে গেলে এক চোখ দেখাবেন, আর তার স্ত্রী নিজে ডাক্তার, আরেক চোখ দেখাইতে পারেন। তো সমস্যা হলো যে এরা তো দুইজনে কেউ চোখে ডাক্তার না, তাদের সমস্যা নাই। কারণ বাংলাদেশে জামাত ইসলাম করলে আপনি যদি ঝাড়ফুঁকো করেন, উনি হচ্ছেন এফআরসিএস, কোনো সমস্যা নাই। আর বৌদ্ধ ঘরেরই পড়াশোনা কই থেকে করছে না করছে, ওটা আমরা ওই বিতর্কে আমরা যাচ্ছি না। তিনি তো ডাক্তার, দেখেন, দেখাইতে পারেন। আর এই দিল্লির কথা তাদের এই জন্য বলতে হবে, কারণ এরা তো এখন সূরা পড়া বাদ দিছে, এটা তো জানেন। জামাত ইসলাম এখন মসজিদে সূরা কালাম হাদিস এগুলো পড়া বাদ দিছে, বন্দুকের ট্রেনিং দেয়। তো এখন নয়া সূরা তো বানাইতে হবে।
কেবল তো দিল্লির নাম নিছে, কয়দিন পরে দিল্লি নামে একটা নয়া সূরা হবে, দেখতে পারবেন যে সূরায়ে দিল্লি, কারণ এটা তো করলে বিরাট সোয়াব। কারণ ওই অন্যান্য সূরা যে 144টা আছে, এটা পড়লে তো সোয়াব পাবেন কিয়ামতের পরে, তো বেহেশত দুজক যেটাকে একটা মিলবে। কিন্তু এই দিল্লি দিল্লি যদি আপনি সূরাটা তেলাওয়াত করেন, তাহলে দেশে লাভ হয়, সংসদে যাওয়া যায়। কারণ বাংলাদেশের মানুষ তো, যাদের আমি বলেছি, এটা অবশ্য আপনার এখানে কিছু রেস্ট্রিকশন আছে, ওই শব্দগুলো নিলাম না। তো বাংলাদেশে ওই ধরনের কিছু মানুষই আছে, দিল্লির বিরুদ্ধে যদি আপনি বলেন, তাহলে আপনাকে নিঃশর্তে আপনাকে সে সমর্থন করবে। আপনি যত খারাপ হন আর ভালোই হন, আপনি দিল্লির বিরোধিতা করলে এই দেশে আপনি ফাও মার্কেট পেয়ে যাবেন। আপনি তার প্রমাণ ওই যে পলায় যাওয়া একটা আছে না, ওই যে ডক্টর ইউনূসের প্রতিবেশী ফ্রান্সে চলে গেছে না, পিনাকি ভট্ট, দেখেন না এখন জামাতিদের, হেফাজতিদের, বিএনপিদের উনি এখন গাউস কুতুব হয়ে গেছে। মানে তারা এখন নবী রাসূল ঘোষণা করা শুধু বাদ রাখছে। নবী রাসূল তো অলরেডি ইউনূসের করেই দিয়েছে তারা। তো সুলতান আজম, গাউসুল আজম, পিনাকিরে তারা ঘোষণা করছে শুধু ভারত বিরোধিতা করবে, শুধু ভারত বিরোধিতা করবেন। তো দিল্লি, এই দেশে দিল্লি তাদের পেটে ভাত দেয়, দিল্লি তাদের ক্ষমতা এনে দেয়, দিল্লি তাদের স্বাস্থ্য ভালো রাখে, দিল্লি কষা জাহিদের পেশাব পায়খানা ঠিক মতো করার সুযোগ দেয়। তো এরা তো দিল্লির নাম নিবেই। দিল্লির নাম আপনি আর আমি কয়বার নিছি, এই যে এইখানে যা নিলাম, আমার তো দিল্লির নাম মনেই থাকে, আমার শুধু একটা দিল্লি দূর হনুস্থ। তো তারা এটা ভুলে গেছে যে দিল্লি আসলে দূর হনুস্থ, তার জন্য এরা বারবার দিল্লির নাম নেয়। এদের দিল্লির নাম নিয়ে ব্যবসা করে খাইতে হবে, তো এইবারই শেষ এদের এই ব্যবসায় লাল বাতি। যেমন জুলাইয়ের সন্ত্রাসীদের লাল বাতি চলে গেছে 2 বছর না যাইতে, সে আর অর্ধেক খালি। আমাকে একজন লিখছে, ফরিদ ভাই আপনি কি জানেন যে জুলাই আন্দোলনে যে জুলাই স্মৃতি কি যেন পালন করতেছিল, বাংলাদেশের মুসলেকা সরকারের এক মন্ত্রী বলেছে তিনি বিস্মিত হয়ে গেছেন, আবু সাহিদ নাকি কি খাবু সাহিদ আছে একটা, তার স্মরণ সভায়, তার শহীদের স্মরণ সভায় নাকি চেয়ার অর্ধেক ভরেছে, অর্ধেক খালি ছিল। আমি বললাম চেয়ার যে অর্ধেক পড়ছে, এটাই তো আমি বিস্মিত যে এখনো অর্ধেক চেয়ারে হয়। কিন্তু ওই যে আবু সাইদের যে মামুরা, ওয়াকার সাহেব যদি চলে যেত ওই অর্ধেকও খালি। তারপরে ওয়াকার সাহেব চলে যাওয়ার পরে আমাদের এই মন্ত্রীদের আপনি খুঁজে পাবেন না। আর আপনি কোন মন্ত্রীর কথা যেন কি বললেন আমি ভুলে গেছি। এক মন্ত্রী বলেছে যে, কি বলছেন একটু বলেন, মন্ত্রীর নামটা একটু, মন্ত্রীর ঘটনা মনে করে দেন, ভুলে গেছি। কোনটা, কোন বিষয়ে? মন্ত্রী বলছে যে দিল্লিকে কি দোষে কি যেন বলেন। আচ্ছা, না, প্রধানমন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটি প্রতিবেশী রাষ্ট্রকে সুবিধা দেওয়ার জন্য। এখন আরেকখান কথা বলুন, তিনি শুধু চিকিৎসার কথা বলেন না, তিনি আরেকটা কথা বলছেন, ওটা আপনি ভুলে গেছেন মনে হয়। অবশ্য আপনি আলোচনা করছেন এটা, যে উনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা, ওনার শিক্ষামন্ত্রী বলছেন হ্যাঁ, যে শিক্ষা ব্যবস্থা, রাইট, শিক্ষা ব্যবস্থাটাও নাকি ধ্বংস করে দিয়েছে ভারত, ভারতের স্বার্থে আমাদের গত ফ্যাসিস্ট, তাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার নষ্ট করে দিয়ে গেছে। আমি 2খান কথা কইতেছে, আজকে নিউজ আসছে যে প্রথম পত্র পরীক্ষা নাকি দ্বিতীয় পত্রের কোশ্চেন দিল, এটাও কি ভারত আর শেখ হাসিনা করে গেল, প্রশ্নপত্রটাও কি উল্টা করে দিল। এটাই শুধু বলা বাদ রাখছে। শুনেন, কয়েকদিন পরে বলবে যে বাংলাদেশের যত পেট খারাপ হবে সব ভারতের দোষ আর শেখ হাসিনার দোষ। ডায়রিয়া হবে বলবে শেখ হাসিনার ভারতের দোষ, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে বলবে সব ভারতের দোষ। কয়েকদিন এদের ছাড়া তো আর ব্যবসা নেই ভাই, না আছে এদের কোনো উন্নয়ন। 17 বছরে আওয়ামী লীগের কোনো উন্নয়নই চোখে পড়ে না, কিন্তু দুর্নীতি চোখে পড়লো। বাবা বাবা, বিষয়টা কি দাঁড়াইলো, মানে কি দাঁড়াইলো বিষয়টা, মানে আদা খাবো আদার ঝোল খাবো না। আপনি দুর্নীতির চোখে দেখলেন, মেট্রো রেলটা চোখে দেখেন, এই মেট্রো রেলে চড়ে চড়েই বিএনপি জামাতি হেফাজতিরা ঘুরে, এখন তারা আওয়ামী লীগ মাঠে নেই, মেট্রো রেলে চড়ে গে পদ্মা ব্রিজে উঠে কারা, সবই তো বিএনপির লোক, সবই তো জামাতের লোক, সবই তো আমার ভাবির বলা, এরাই তো যাওয়ার। তারপরে যদি তারেক রহমান না দেখে, তারা যদি সব কাজ, আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম, একটা ভিডিওতে বলেছি, লিখেছিলাম যে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক ক্রাইসিসে, এমনকি প্রাকৃতিক দুর্যোগে কোন সরকার যদি ব্যর্থ হয় সামাল দিতে, শুধু বলবে এর জন্য ভারত দায়ী, আর কিচ্ছু দরকার নেই। শুধু মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে বেকার সমস্যা বেড়ে গেল, ভারত দায়ী। বাংলাদেশে অসুখ বেড়ে গেছে, ভারত দায়ী। বাংলাদেশে বন্যা শুরু হয়েছিল, তো ভারত দায়ী। ঠাড়া পড়ছে, ভারত দায়ী। মানে যা বলেন, রেজাল্ট খারাপ হয়েছে, ভারত দায়ী। ওই যে হানিফ সংগতের একটা শুনতেন নাকি, কয় প্রেমিকার সাথে প্রেমিকার দেখা হয় না, ভাঙ্গারি, বাপ মায়ের সাথে ঝগড়া হয়েছে, ভাঙ্গারি, মনে নাই এগুলো ঘটনা। তো আপনি বাংলাদেশের যে কোনো কেসে, আমিও চিন্তা করছি যদি আওয়ামী লীগও ক্ষমতায় আসে, আমি তাদের পরামর্শ দিব, যখনই ব্যর্থ হবেন আমাকে যদি পলিসি মেকার বানায় আওয়ামী লীগ, এই খোকন সাহেবরা যদি আমার একটু তাদের পর্দার অন্তরালে একটু জায়গা দেয়, আমি বলবো যখনই ব্যর্থ হবেন শুধু বলবেন এর জন্য ভারত দায়ী, বিএনপির ধরবেন, বিএনপির দোষ আছে, ঘাউ 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 করবো, শুধু যাই বলবেন যে বাংলাদেশে চাকরি নাই কেন, ভারত দায়ী। দিল্লির একটু ফোন করবেন যে আপনারা যদি ওরা বলে ক্ষমতায় থাকতে পারে, আমি তো আপনার পক্ষে লোক, আমি একটু গালাগালি করে ক্ষমতায় থাকি, সমস্যা কি। কোনো প্রবলেম, মনে করেন আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম কাজ বলতে হবে এই বাংলাদেশের জুলাইয়ের সন্ত্রাসী আন্দোলনের জন্য ভারত দেয়, এটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম করা যাবে, তাহলে খেলাটা আরো জমে যাইতো, বুঝতে পারছেন। কিন্তু খালেদা জিয়ার জন্মই যে ভারতে,
এইটার তারেক রহমান বলে না। তার মায়ের জন্মও ভারতে, তার নানির জন্ম ভারতে, যদিও তার বাবার কবরটা পাকিস্তানে, এটাও তারা বলে না। যদিও কিছু গতকাল নাকি তার বাপের এক হত্যাকারীকে ধরছে। আপনারা জীবনে কোনোদিন আপনার বয়সে শুনেছেন যে তারা জিয়া হত্যার বিচার চেয়েছে? আমি জীবনে শুনি নাই কারো মুখে। হঠাৎ করে দেখি জিয়া হত্যাকারী, আপনি অপ্রাসঙ্গিক ভাবে বিষয়টা আনলাম, তারা ধরে ফেলেছে। বাবা সুবহানাল্লাহ, এত বরকত, বাপরে বাপ, হাইরে বরকত। তো মানে যাই, তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আমরা দোয়া করি তারা জিয়ার হত্যাকারীর আবার, জিয়া হত্যার আবার নতুন করে তদন্ত করুক। আমরা একটু ইতিহাস জানতে চাই, দেখতে চাই। আপনি যেটা বললেন যে দিল্লি হলো তাদের, কোরআন তেলাওয়াত করলে যেমন মৌলবীরা কোরআন তেলাওয়াত করে ভাত খায়, বাংলাদেশের রাজনীতিবিদেরা দিল্লি 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 দিল্লি, আল্লাহর নাম নিলেও তাদের পেটে ভাত জুটবে না, আল্লাহর নাম নিলেও তাদের রাজনৈতিক ক্ষমতা জুটবে না, আল্লাহর নাম নিলেও তাদের কোনো দিন সংসদে যাইতে পারবে না। তার জন্য এটা কিন্তু আমার কথা, প্রমাণ দেখায় আপনারা। দেখেন ওই যে কি যেন কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে কিনা, কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েছে কিনা? তাহলে আল্লাহর নাম নিলে যদি হতো, তাহলে কৃষ্ণ নন্দীর নাম নিল, তারা নমিনেশন দিল কেন? তারা জানে যে দিল্লি দিল্লি দিল্লিরে গালি দিলেও লাভ, বঙ্গবন্ধুরে গালি দিল। এই দেশটা একটা অদ্ভুত ব্যাপার। এখানে দিল্লিরে গালি দিলে আর বঙ্গবন্ধুরে গালি দিলে আর শেখ হাসিনা গালি দিলে ক্ষমতা পাওয়া যায়। মানে এরা কত ক্ষমতা ধরে, বুঝছেন? দিল্লি শব্দটা শক্তি কত, আল্লাহ শব্দের চাইতেও মনে হয় যে মাঝে মাঝে মনে হয় আর শক্তি বেশি। শেখ হাসিনার শব্দ কতটা শক্তিশালী যে শেখ হাসিনার গালি দিলেই ক্ষমতায় যাওয়া যায়। বঙ্গবন্ধুর তো কোনো কথাই নেই, তারা যত সমালোচনা করবেন, টক শোয়ের আপনি সুপারস্টার হয়ে যাবেন, প্রচুর কলাম লিখতে পারবেন, আপনার ফ্যান ফলোয়ার আপনার, আমাদের হলো আমাদের 1,20,000 পার করতে কয়েক বছর লেগেছে, কিন্তু আপনি বঙ্গবন্ধুরে গালি দিলে দেখবেন যে 6 মাসে আপনারা দেখবেন যে 1 মিলিয়ন ফলোয়ার, কোনো সমস্যা নেই। তো বঙ্গবন্ধু শব্দটা অনেক শক্তিশালী প্রমাণ হয়েছে। দিল্লিকে গালি তারা দিবে, রাগ করেন না, কারণ তাদের পেটে ভাত দেয় দিল্লি, তাদের 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 ক্ষমতা দেয় দিল্লি, ওটা গালি দিয়ে তারা পায়। তো এই সুযোগটা তাদের বঞ্চিত করবে। দিল্লিরও খুশি হওয়ার কথা, দিল্লি এত ক্ষমতাশালী, বঙ্গবন্ধু শব্দটা এত ক্ষমতাশালী, শেখ হাসিনার শব্দ এত ক্ষমতাশালী, এগুলো হইতে দেন। তবে এই বছরই শেষ তাদের দিল্লির যে চকলেট বেচা, এই বছরই শেষ। আর কোনোদিন ভারত দিল্লি এই ব্যবসা করা যাবে না, কারণ এতদিন কিন্তু আমেরিকার বিরুদ্ধে চকলেট বেচে আসছে জামাত। সেই জামাত কি বলছে? যে আমেরিকা তার পরীক্ষিত বন্ধু। মাশাআল্লাহ, আগামীতে বলে ফেলবে এরাই যে ভারত তাদের পরীক্ষিত বন্ধু, বলে ফেলবে বা জনগণ বুঝে ফেলছে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, জামাত কি বলছে? সব দলকে ভারত ডাকে, আমাদের কেউ ডাকে না। তাহলে এখন যদি কই, হ্যাঁ আব্বার কাল্লার উপর দিয়ে যায় মই, কাল্লা মানে মাথা। ঘটনা হইলো, যখন রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঢুকাইলো, ভারতে গেছিল কারা? এই জামাতের নেতারাই গেছিল। শুধু ভারতে যায় নাই, জামাতের নেতা আর বিএনপির মির্জা ফখরুল সাহেব মিলে বার্মাতেও গিয়েছিল। আওয়ামী লীগের নেতা কিন্তু বার্মায় যায় নাই। তো এরা যে কথাটা বলে, ইতিহাস যে আবার কি করে আসছে বলে দেয় না। আমরা তো 2-4 জন লোক মনে রাখি। আমরা তবে দিল্লির নাম জপতে দেন, দিল্লি তসবি তলোয়াত যত করবে তারা ক্ষমতা। তবে এইবারই শেষ দিল্লি নামের তসবি তলোয়াতের ব্যবসা, এই বছরই শেষ। মানে 27 সালে মাশাআল্লাহ সব পাবলিক বুঝে ফেলবে, দেখতে পারবেন। তো দিল্লি খারাপ লাগে, সেই দিল্লিতেই না ভিসার জন্য 1.5 লাখ লোক একদিনে লাইন দেয়। এতে লজ্জাও নাই, হায়াও নাই। আর হায়া থাকবে কেমনে? যাদের হায়া আছে, লজ্জা আছে, তারা তো জামাত করতে পারে না। আবার বিএনপি কারা করে? যারা লজ্জায় বিএনপি জামাত করতে পারে না, লজ্জায় হেফাজতে ইসলাম করতে পারে না, তারাই না গিয়ে বিএনপি হয়, তাই না? তো যাই হোক, এরকম বেলা জ্বালা লা জ্বালা মিলে খেলা খেলতেছে। দিল্লি নিয়ে একটু তসবি তেলাওয়াত করতে দেন, এই বছরই শেষ, এই ডিসেম্বর পর্যন্ত দেন, একটু সুযোগ দেন। ধন্যবাদ।